আহ, এগুলো আমি ডিজিটাল ফর্মে কনভার্ট করতে পারি নাই, কাজেই যেটা আছে ওইটাই দিব। যারা যারা রিকোয়েস্ট দেয় নেই তারা রিকোয়েস্ট দিয়ে দিবে এখানে, ওই লিঙ্ক আছে ওটা দেখে রিকোয়েস্ট দিয়ে দিবে। আর এটা পিডিএফ দিচ্ছি, প্রায় 13-14 পৃষ্ঠার মতো পিডিএফ এখানে আছে। তা এটা একটু পরে দেখে দেখে লিখতে হবে, এখন না লিখলেও হবে, পরে পিডিএফ দেখা একটু তুলে দেখে লিখতে হবে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে শেয়ারিং করা যাবে না কারণ। কি বলছি স্পষ্ট? প্রত্যেকটা কমান। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা আসলে বিশাল বড় চ্যাপ্টার, হ্যাঁ। এটা কমপ্লিট করতে গেলেও অনেক সময় লেগে যাবে, এটা এখন সম্ভব হচ্ছে না, ডিসেম্বরের দিকে কমপ্লিট করবো আমি। তাহলে কমপ্লিট করতে পারলে স্যার, তখন। স্যার আমার না মোট তিনটা অ্যাকাউন্ট, সেটা ইউটিউবে ব্যবহারের জন্য, এবং এক একটা অ্যাকাউন্ট এক এক ধরনের কন্টেন্ট দেখার জন্য। একটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, একটা সাইন্টিফিক ভিডিও অনলি দেখার জন্য, একটা মানে স্যার এরকম সাবজেক্টের উপর ডিপেন্ড করে। এখন স্যার আমি যখন আপনাকে পাঠাচ্ছিলাম রিকোয়েস্ট, তখন স্যার ভুলে আমার সাইন্টিফিক অ্যাকাউন্ট ওয়ালা অ্যাকাউন্ট দিয়ে একবার রিকোয়েস্ট পাঠিয়ে ফেলেছিলাম, ওটা একটু ইগনোর করুন স্যার। কোন অ্যাকাউন্ট নাম কি? স্যার অ্যাকাউন্টের নাম আন্ডার দ্য শ্যাডো। স্যার এখানে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আছি স্যার। আপনার যে পিডিএফ ফাইলটা দিয়েছেন স্যার, ড্রাইভের লিঙ্ক, ওটার কথা বলছি। তা ওটাতে কি করবো তোমাকে বললাম? ওটা ইগনোর করবো? স্যার ইয়েস স্যার, ওই অ্যাকাউন্টে দেওয়ার দরকার নেই। আর ওই অ্যাকাউন্ট দেখে স্যার, মানে স্যার বলে রাখলাম যে ওই অ্যাকাউন্ট দেখে যাতে আপনি বুঝতে পারেন যে ওটা অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্ট ছিল। আন্ডার দ্য শ্যাডো না? ইয়েস স্যার। বুঝতে স্যার ওটাতে দেওয়ার দরকার নেই, পরে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি থেকে। ওকে। আর দয়া করে একবার রিকোয়েস্ট পাঠাবা, কারণ অনেকবার রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে আমার ইমেল জ্যাম হয়ে যায়। তাহলে এখানে আমাদের 175 পৃষ্ঠা একটা টেবিল আছে, 8.01। সেই টেবিলটা আমাদেরকে মুখস্থ করতে হবে। সেটা কিন্তু কিছু বন্ধন শক্তি আছে না, বই খুললে আমরা দেখবো আর কি। 175 পৃষ্ঠা একটা টেবিল আছে, স্যার 8.0 আছে না আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ। স্যার বলছিলাম যে আমরা যে অধ্যায়টা বললাম খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু, স্যার এখানে ধাতু ক্ষয় রোধের উপায়, ইলেকট্রিক সাইকেল সহ স্যার আরো কয়েকটা বিষয় স্যার বাদ ছিল স্যার, ওটা করাবেন না? পড়াবো এখন, পড়াবো না কিন্তু। এখন তো আমার চ্যাপ্টার গুলি কমপ্লিট করতে হবে, কারণ আমার এই বছরের হিসাবে এই বছর দরকার আমার। ঠিক আছে, তাহলে বলতে পারো যে স্যার তাহলে আপনি কবে এটা কমপ্লিট করবেন? আমাদের তো যদি ডিসেম্বরের না স্যার, বলছিলাম যে স্যার নভেম্বরের পরীক্ষা যেহেতু। নভেম্বর মানে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে যদি আমাদের সেশনটা শেষ হয়ে যায়, ঠিক আছে, আমি জানি না কখন পরীক্ষা যেহেতু। স্যার বলছিলাম যে আমাদের পরীক্ষা যেহেতু হবে না, তাহলে স্যার ওই একবারে শেষ করে নিলে হতো না? না, এখন এটা আমি যে সময় আমি ফিজিক্যালি পড়াবো তখন তুমি খেয়াল করবে আমি এভাবে পড়াই না। আমি যেটা করি সেটা হচ্ছে যে তোমার আমি একই সাথে অনেকগুলো অধ্যায় শুরু করি, মনে করো মিনিমাম আমার 2টা অধ্যায় চলতে থাকে। 2টা অধ্যায়ের মধ্যে থেকে এমন হয় যে আমি কিছু, মনে করো যে আমি 4 দিন কেমিস্ট্রির উপরে ক্লাস নিলাম, ঠিক আছে, আবার 4 দিন মনে করো আমি ওই যেটা নাকি আমি প্যারালালি চালাচ্ছি সেটার উপর আমি ক্লাস নিব, এরকম ভাবে নিয়ে থাকি। ঠিক আছে, এখন এই জন্য যেটা যেটা বাকি থাকে ওইটা ওইটা জাস্ট নোট করে রাখতে পারো যে এটা এটা পড়ানো হয়নি, তাহলে সেটা অবশ্যই পড়াই দেওয়া হবে। ঠিক আছে, ওইটা তুমি নোট করো, সেটা বেটার হবে। তুমি নোট করে রাখলা যে এই টপিক গুলো পড়ানো বাকি আছে, তাহলে ওই ওই টপিক গুলো মনে করো পরে পড়াই দিবে। এখন সেটা হচ্ছে যে তোমরা যদি ডিসেম্বরে যারা যারা পড়তে চাও তারা তারা হচ্ছে পেন্ডিং যে ইগুলো আছে, মানে যেখান থেকে যে চ্যাপ্টারে যতটুকু বাকি ছিল সেই জিনিসগুলো তোমার মনে করো এটা ডিসেম্বরে আমি চেষ্টা করবো মোটামুটি ভাবে কাভার আপ করে দিতে। ঠিক আছে। ইয়েস স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তাইলে
তাহলে ডিসেম্বরে কি মানে এইভাবে পড়াতে থাকবো সেটা না, সেটাও না বিষয়টা। সেটা হচ্ছে যে ডিসেম্বরে যদি হয় মানে তোমাদের যদি কোথাও বেড়াতে যাওয়ার দরকার হয়, কোনো জায়গায় যদি বেড়াতে যাওয়ার দরকার হয়, তাইলে সেটাও যাবা, কিন্তু মনে করো যে একটা টাইম ফ্রেম বলে যাবা যে স্যার এই সময় যাচ্ছি, আমি এই সময় আসবো। তাইলে সেই ক্ষেত্রে তুমি পরে আইসা মানে ক্লাসগুলোতে পার্টিসিপেট করলে, ঠিক আছে, তাইলে আর কি আশা করি হয়ে যাবে। বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ স্যার। আর আর ডিসেম্বরে হচ্ছে এই ডিসেম্বরে যে ইসে জানে, নাভিদের ভাই ছিল নাফিস, ডিসেম্বরে ওরাও পড়ছে। ডিসেম্বরে পড়লে মানে ক্লাস 10-এ যে আপ টু ডেট থাকা যায়, তা নাহলে আমার পক্ষে সমস্যা হয়ে যায়, আমি কোর্সগুলো কমপ্লিট করতে পারি না। কারণ অনেক সময় ক্লাসের সাথে একদম টাই টাই হয়ে যায়, তো সমস্যা হয়ে যায় খুব। ঠিক আছে, এই জন্য এই অনেকে পড়ে না অবশ্য, অনেকে বলে পড়বো না, ওকে, চলে যেতে পারে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কিন্তু মানে যারা পড়বে তাদের ওই যে মিসিং টপিক গুলো তাদের জন্য কাজে লাগবে। যেমন চ্যাপ্টার 4-এর কিছু ক্রিয়েটিভ ছিল, ওগুলো বুঝাই দেয়া। তারপরে এখানে যদি আহ কোনো কিছু বাকি থেকে যায়, তাহলে সেগুলো কি করে দেওয়া। বুঝাতে পারছি? Yes, sir. হ্যাঁ, তাহলে এখানে এটা এখন লিখতে হবে না, এটা লেখার প্রয়োজন নাই, কারণ যেহেতু পিডিএফটা আমি এক্সেস দিব, কাজে ওখান থেকে দেখে পরে তুলে নিও। ঠিক আছে, পরে তুলে নিও, এটা বোঝার চেষ্টা করো, অঙ্কগুলি কিভাবে করতে হয় সেটা আজকে কিছুটা আইডিয়া পাবা। মনে হচ্ছে না, ঝামেলা আছে, ঠিক আছে, এখন করে দেবো। এই তাইলে এখন বলছে, প্রথমে যেটা বলছে যে তাহলে ওইটা কি তাসিন, তোমাকে আমি বলছিলাম যে বইয়ের ভিতরে তুমি দেখতে পাচ্ছ কিনা যে 8.01 টেবিলে কিছু বন্ড এনার্জি দেয়া আছে ভ্যালু। Yes, sir. দেওয়া আছে 117 পেয়েছে ভাই। হ্যাঁ, তাহলে ওই বন্ড এনার্জি ভ্যালু গুলো আমাদের মানে মুখস্থ করতে হবে। যেমন এখানে নাইট্রোজেন, ট্রিপল বন্ড নাইট্রোজেনের বন্ড এনার্জি কত দেওয়া আছে, 946 নাকি 949? এনএন, নাইট্রোজেন নাইট্রোজেন স্যার কয়টা নয়টা বন্ড খেতে মাঝখানে? হবে, হ্যাঁ, স্যার নয়টা মাঝখানে খেতে তিনটা হবে দাগ না? সম্ভবত। দুইটা নাইট্রোজেনের মাঝে তিনটা দাগ, ওই বন্ড এনার্জিটা। স্যার ইয়েস স্যার, নয়টা নয়শো ছেচল্লিশ ছেচল্লিশ সম্ভবত। 949 নাকি 944? স্যার 46। ছেচল্লিশ। 946। তাহলে ওইরকম মানে বন্ড এনার্জি গুলো কিলোজুল পার মোল থেকে দেয়া থাকে। তাহলে আমাদের অঙ্ক করতে গেলে আমরা অবজেক্টিভের ভিতরে বন্ড এনার্জি মান আছে কেন মনে মনে রাখতে হবে সেটা। অবজেক্টিভের মধ্যে বন্ড এনার্জি ভ্যালু আছে যে এটার বন্ধন শক্তি কত, এটার বন্ধন শক্তি কত, এটা চায়। তাইলে এই জন্য বন্ড এনার্জি গুলো আমাদের মুখস্থ করতে হবে, আস্তে আস্তে করে ফেলবো আমরা। আর পরের কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের বন্ড এনার্জি গুলো অনেক সময় অঙ্কে দেয়া থাকে না, ভ্যালু দেয়া থাকে না বন্ড এনার্জির ভ্যালু। এখন যদি দেয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে যেন আমরা নিজেরা এটা বুঝে করতে পারি। এই জন্য আমাদের বন্ড এনার্জি যে ভ্যালু গুলো আছে সেটা আস্তে আস্তে করে ফেলতে হবে। কি বলছি ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এখানে বলছে প্রথমে ডেল্টা এইচ কি, তোমাদের আগের দিন আমি 3টা রিয়েকশন লিখে দিয়েছিলাম, মানে 2টা রিয়েকশন প্রত্যেকটা হচ্ছে 3 ভাবে লিখে দিয়েছিলাম। যে তাপোৎপাদী বিক্রিয়াকে অনেক ভাবে লেখা যায়, সেখানে তাপোৎপাদী বিক্রিয়া ডেল্টা এইচ আমি এখন এক্সপ্লেন করবো। তাহলে সেই ডেল্টা স্যার এইচ এর মান ছিল তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে নেগেটিভ, একটু বলে নেই তারপরে কথা বলো। আর তাহলে আমরা ডেল্টা এইচ এর ভ্যালু ইউজ করে আমরা লিখতে পারি, আবার ডেল্টা এইচ কে আমরা উৎপাদে যোগ করে লিখতে পারি, অথবা ডেল্টা এইচ কে আমরা বিক্রিয়ক থেকে মাইনাস করে আমরা লিখতে পারি। তাহলে এরকম 3টা উপায় আমরা করতে পারি। আর যদি তাপ হারি বা তাপ শোষী বিক্রিয়া হয়, তাহলে ডেল্টা এইচ এর ভ্যালুটা আমরা সেমিকোলন দিয়ে লিখতে পারি। তারপরে হচ্ছে ডেল্টা এইচ এর যে ভ্যালুটা আছে, যেমন 180.6 কিলো জুল ছিল, সেই ভ্যালুটাকে আমরা বিক্রিয়কের যোগ দিয়ে লিখতে পারি। অথবা আমরা দ্বিতীয় যে স্টেপ আছে, যেটা নাকি খুব একটা ফলো করা হয় না, কারণ রাসায়নিক সমীকরণে
মাইনাস অতটা ফলো করা হয় না। তাহলে তৃতীয় যে স্টেপ আছে সেটা হচ্ছে আমরা ওই থেকে মানে বিক্রিয়ক থেকে আমরা বিক্রিয়ক থেকে প্রোডাক্টে আমরা পক্ষান্তর করে নিয়ে যেতে পারি। ক্লিয়ার? এই তিনটা সিস্টেম তোমাদেরকে আমি দেখাইছিলাম, খাতার মধ্যে লিখে নিছিলা? ইয়েস স্যার। বলো। আমার একটু দিতে হয়তো দেরি হয়ে গেছে, কারণ আমি একটু হ্যাসেলের মধ্যে ছিলাম, এই জন্য আমি দিতে পারিনি। একটু দেরি হয়েছে কিন্তু আমি দিচ্ছি, মানে রাত্র যথেষ্ট হয়েছে তারপরে আমি দিচ্ছি। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে মানে পূজার বন্ধের মধ্যে আহ আমরা কিন্তু বাসার ভিতরে টিচার আদায় থাকতে পারি নাই। আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে সায়েন্সের টিচার, ম্যাথসের টিচার যারা আছে তাদেরকে আমাদের ইসের প্রশ্ন করতে হচ্ছে, এই যে ইসের পরীক্ষা যে হবে স্কুলে, যে মানে ছেলেদের মডেল টেস্ট নিবে, সেই মডেল টেস্টের প্রশ্নের জন্য আমাদেরকে কাজ করতে হচ্ছে। ঠিক আছে। ইট ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমি প্রিভিয়াস ক্লাসটা আমি নিতে পারিনি, কারণ হচ্ছে আমি কালকের মধ্যে এই জিনিসগুলো আমাকে প্রশ্নগুলো করে পাঠিয়ে দিতে হবে, এবং এটা খুব সহজ কাজ না করাটা। তাহলে এটা হচ্ছে মানে মোটামুটি ভাবে আমি ব্যাখ্যা দিতে পারছি, এবং আগের ক্লাসটা যে আমি নিতে পারি নাই সেটা এটা একটা কারণ। সেটা হচ্ছে আমার স্কুলের কাজগুলো আগে করে দিতে হবে, তা না হলে 23 তারিখ থেকে পরীক্ষা, তখন আবার অথরিটি বলতে পারে যে আমি কেন কাজটা যথাসময়ে আমি দেইনি। তাহলে সেই ধরনের কোনো কথার মধ্যে যেন আমাকে পড়তে না হয়, সেজন্য আমি এই ওই কাজটা একটু করছি। সবাই কি বুঝতে পেরেছে? ইয়েস বলো। স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার। হ্যাঁ, এখন আমার ওইটা আমার শেষ হয় নাই, আমি চেষ্টা করবো কালকে বাই মানে দুপুরের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো আর কি, দুপুরের মধ্যে ইমেল করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। আর এই যে পিকচার গুলো আছে, ইমেজ গুলো যথেষ্ট যথেষ্ট ডার্ক ছিল, এগুলি আমি অনেক সময় ধরে প্রায় 1.5 ঘন্টা সময় ধরে আমি এডিট করছি, এটার কালার তারপরে ব্রাইটনেস এগুলো অ্যাডজাস্ট, কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে তারপরে আমি যতদূর সম্ভব চেষ্টা করছি আর কি, যে পিডিএফটা যাতে মোটামুটি তোমরা ই করে লিখতে পারো। আর পিডিএফ থেকে তোলার ক্ষেত্রে আমি একটাই বলে দিচ্ছি, আমি তো এখন অঙ্ক করা শুরু করবো, তো তার আগে আমি প্রিকশনস গুলো বলে দিচ্ছি। যে যে পিডিএফ এর অ্যান্সারটা তুমি তুলতে চাও, প্রথমে সেই অ্যান্সারটা পড়ে দেখবা। যদি দেখো অ্যান্সারে তোমার কাছে কোনো ডাউট মনে হয়, বা মনে হচ্ছে যেখানে ল্যাঙ্গুয়েজটা ঠিক নেই বা ভুল মনে হচ্ছে, তাইলে সেই অ্যান্সারটা তুমি সেই অ্যান্সারের জন্য যতটুকু জায়গা খালি রেখে পরে আমাকে জিজ্ঞেস করবে যে স্যার এই অ্যান্সারের মধ্যে এরকম এরকম পাইছি, তাইলে ওইটা আমি কি করব? এটাকে আমি এটা এইভাবে লিখবো, নাকি আপনি আপনি কিভাবে বলেন, কিভাবে লিখলে আমার জন্য ভালো হবে, তাহলে আমি তোমাকে সেটা সাজেস্ট করে দিব। তখন তুমি আর কি লিখবে। ইনস্ট্রাকশন গুলো বুঝতে পারছো যা যা বলছি? ইয়েস স্যার। হ্যাঁ, এবার আমাদের কাজ শুরু। ডেল্টা এইচ কি ভ্যালুটা প্রথমে আছে, এখন এখানে এইচ দিয়ে আমরা হাইড্রোজেন বুঝবো না, আমরা এইচ দিয়ে বুঝবো হচ্ছে হিট। কি বুঝবো এইচ দিয়ে? হিট। হিট বা তাপ। আর ডেল্টা দিয়ে বুঝবো হচ্ছে চেঞ্জ, চেঞ্জ অফ। তাহলে স্যার, হ্যাঁ বলো। স্যার পনের স্যার তো বলেছিলেন এখানে ডেল, স্যার আপনি তো বললেন স্যার ডেল্টা, স্যার কোনটা হবে? ডেল যেটা, ডেলটা হচ্ছে তোমার ওই যে আহ, এটা ডেলটা হবে I think। কারণ ডেল যেটা সেটা হচ্ছে তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে ইউজ করা হয়। ডেল দেখতে এরকম থাকে। ডেলটা কি তোমার, এটা তুমি নেটে সার্চ করে দেখো যে সিম্বল ডেল, ডিএল লিখবা। ঠিক আছে, ইন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটা লিখলে তোমাকে মনে করো নেট থেকে দেখাবে। আর তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে আমি যেটা বলছি সেটাই কারেক্ট হওয়ার কথা। ঠিক আছে। ডেল্টা স্যার উল্টা ত্রিভুজের মতো। না, এটা ঠিক না। এখানে যেটা দেওয়া হয়েছে সেটা মানে সে যে দিছে সে ঠিক মতো দিতে পারেনি, এটা ত্রিভুজের মতো, এটাকে আমরা ত্রিভুজের মতো দিব না। ঠিক আছে। ডেল্টা হলো ত্রিভুজের মতো এবং ডেল হলো ওই যে উল্টা ত্রিভুজের মতো। হ্যাঁ, ডেল হলো উল্টা ত্রিভুজের মতো, কিন্তু ছোট হাতের একটা ডেল আছে আবার। ঠিক আছে, সেটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে ব্যবহৃত হয়। আর ভেক্টর অপারেটর ডেল আছে, সেটা হচ্ছে উল্টা ত্রিভুজের মতো, সেটা হচ্ছে তোমার এই ভেক্টরের ভেক্টর যে তোমার অ্যালজেব্রা আছে, ভেক্টর অ্যালজেব্রা তোমার গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলিতে আর কি ওই সিম্বলটা ইউজ হয়। ঠিক আছে। তাহলে আমি বললাম যে ডেল্টার দুই ধরনের ডেল্টা আছে। এখানে যে ডেল্টাটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে বড় হাতের ডেল্টা। আর আরেকটা ডেল্টা আছে, সেটা আমরা চ্যাপ্টার রাসায়নিক বন্ধন যদি খেয়াল করি সেখানে যে ডেল্টা ছিল ওইটাও ডেল্টা, ওইটা ছোট হাতের ডেল্টা। আর ডেল হচ্ছে এই যে ত্রিভুজটা আছে সেটা উল্টো, জাস্ট উল্টো, মানে ভূমিটা উপরে আর শীর্ষবিন্দুটা নিচে। সেটা ইউজ করা হয় ভেক্টর ডিফারেন্সিয়েশনে, ভেক্টর অপারেশনে। আর আরেকটা আছে ছোট হাতের ডেল, সেটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে ইউজ। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইন্টারমিডিয়েটও নাই, ইন্টারমিডিয়েটের পরে আছে ভার্সিটি লেভেলে।
তাহলে ক্লিয়ার করতে পারলাম? স্যারে যদি বলে থাকে হয়তো বা স্যারে ওই সময় স্যারের মনে ছিল না, এরকম হতে পারে, বা অথবা স্যার সবসময় ডেল বলে আসছে, এই জন্য স্যার ডেল বলছে, এরকম হতে পারে। ঠিক আছে, এটাকে ধরার প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে, বলছে যে আমি ডেল্টা দিয়ে এখানে তাহলে বুঝবো চেঞ্জ অফ, আর এইচ দিয়ে বুঝবো হচ্ছে হিট। হিট। তাহলে ডেল্টা এস এর মিনিং হচ্ছে চেঞ্জ অফ হিট। তাহলে এখান থেকেই আমরা বুঝে যাবো যে ডেল্টা এস এর মিনিং কি। কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপের যে পরিবর্তন ঘটে সে হচ্ছে ডেল্টা এস। বুঝতে পারছি? মানে কোন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটলো, সেই রাসায়নিক বিক্রিয়ায় তাপের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা ডেল্টা এস দিয়ে সূচিত করি। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন ডেল্টা এস দ্বারা সূচিত করা হয়। পরিবর্তন কে দিতে পারো তোমার ভালো হয়। তাপমাত্রা বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান ঋণাত্মক এবং তাপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান ধনাত্মক। ধনাত্মক আর ঋণাত্মক মান মানে তয় নিচে ম দিতে হবে, তয় নিচে ব না। ক্লিয়ার? ইয়েস স্যার। বলো। ইয়েস স্যার। তাহলে তুমি ডেল্টা এইচ এর যদি মিনিং জানো, ডেল্টা হচ্ছে চেঞ্জ অফ আর এইচ ডি হচ্ছে হিট, তাহলে চেঞ্জ অফ হিট ইট ইজ ইন্ডিকেটেড বাই ডেল্টা এইচ। পরে হচ্ছে বন্ধন শক্তি কি। বলছে যে কোনো যৌগের যে কোনো দুইটি পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে পরমাণু দুইটি পরমাণু দুইটিকে আলাদা করতে যে শক্তি দিতে হয় তাকে বন্ধন শক্তি বলে। বলে। কোন যৌগের যে কোনো দুইটি পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে পরমাণু দুটিকে আলাদা করতে যে শক্তি দিতে হয় তাকে বন্ধন শক্তি বলে। কোন যৌগের যে কোনো দুইটির না, যে কোনো দুইটি হবে, রটা হবে না। সেটা হচ্ছে যে কোনো যৌগের যে কোনো দুইটি পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হলে যে শক্তি নির্গত হয় তাকে বন্ধন শক্তি বলে। তারপরে বলছে বন্ধন শক্তির একক কিলো জুল পার মোল। কিলো জুলের কেটা হচ্ছে ছোট হাতের, যেটা হচ্ছে বড় হাতের, আর একটা পার মানে স্ল্যাশ দিয়ে তোমাদেরকে মোল লিখতে হবে। ঠিক আছে? স্যার দুইটার বেশি হলে না, দুইটার বেশি হলে না, বন্ধন শক্তি তো তিনটা দিয়ে হয় না। তুমি বইয়ের মধ্যে খেয়াল করো, এই যে 175 পৃষ্ঠা বলছেন না, নিচে, এই ইয়েস স্যার। 175 পৃষ্ঠা খেয়াল করে দেখো যে এই বন্ধন শক্তি কিন্তু তিনটা পরমাণুর মধ্যে হয় না। বন্ধন শক্তি কয়টা পরমাণুর মধ্যে হয়? দুইটা। দুইটা। তুমি দেখবো ওখানে তিন নাই। ঠিক আছে, তাহলে যদি তিনটা পরমাণু মিলে তিনটা মৌল মিলে যদি একটা যৌগ তৈরি হয়, তাহলে ওইটাকে আমরা পার্ট পার্ট করবো। যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন একটা যৌগ তৈরি হলো, তাহলে কার্বন হাইড্রোজেনের মধ্যে একটা বন্ড এনার্জি থাকবে, আবার হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে একটা বন্ড এনার্জি থাকতে পারে। বিষয়টা এরকম। পরমাণু থাকলে তিনটা পরমাণু মিলে তৈরি হলো, কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা সেটাকে কনসিডার করি। ঠিক আছে, বুঝতে পেরেছি? ইয়েস স্যার। হুম? তাইলে ওইটা লিখবা। তাহলে একটা ব্যাপার মনে রাখো যে যদি তুমি বন্ধন ভাঙতে চাও, তাহলে কি তোমাকে যেমন দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ আছে, তুমি চাইলে ফ্রেন্ডশিপটাকে ভেঙে দিবা, তাহলে তোমাকে কি করতে হবে? একটা মানে কোনো না একটা কোনো কৌশল করে ফ্রেন্ডশিপটাকে ভেঙে দিতে হবে। তাহলে তখন বাইরে থেকে দেখা যাচ্ছে তোমাকে এনার্জি অ্যাপ্লাই করতে হচ্ছে। আর যদি মনে করো দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ তৈরি হয়, তাহলে সেই বিষয়টা কি খুব মানে খারাপ একটা ব্যাপার নাকি ভালো একটা ব্যাপার? ভালো। ভালো। ভালো একটা ব্যাপার। তাহলে সেটা যদি ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখান থেকে কিন্তু আমরা পজিটিভ এনার্জি পাচ্ছি। তাহলে এখানে মনে রাখতে হবে যে যদি আমরা পরমাণুর মধ্যকার বন্ধন ভাঙতে চাই, ওইটা দিয়ে আমরা বন্ধন শক্তিকে ডিফাইন করতে পারি। আর আমরা যদি দুইটা পরমাণুর মধ্যেকার মানে বন্ধন যদি তৈরি হয়, তাইলে শক্তি নির্গত হয়, সেটা দিয়েও কিন্তু আমরা বন্ধন শক্তিকে ডিফাইন করতে পারি। তাহলে মনে রাখতে হবে যে পরমাণুর মধ্যকার বন্ধন যদি আমরা ভাঙি, সেটা দিয়ে আমরা ডিফাইন করতে পারি। সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে যে পরিমাণ শক্তি দিতে হয়, তার মানে বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে। আর দুইটা পরমাণুর মধ্যে যদি বন্ধন তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এনার্জি দিতে হয় না, ওখান থেকে এনার্জি পাওয়া যায়। তাহলে এই জন্য বলা হচ্ছে যে দুইটা পরমাণুর মধ্যে বন্ধন যদি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে যে শক্তি নির্গত হয় সেটাকে আমরা বন্ধন শক্তি বলি। ক্লিয়ার? ইয়েস স্যার। মেইন পয়েন্ট মনে রাখতে হবে, যেটা নাকি মনে রাখার ব্যাপার, সেই জিনিসটা মনে রাখতে হবে
যে যদি দুইটা পরমাণুর মধ্যে বন্ধন ভেঙে যায় তাহলে বাইরে থেকে তোমাকে এনার্জি দিতে হবে, তার মানে কি তুমি এনার্জি লস করবা, তোমাকে দিতে হচ্ছে। আর তুমি মনে করো দুইটা পরমাণুর মধ্যে যদি মনে করো বন্ধন তৈরি হয়, তাহলে ওই বন্ধন থেকে তুমি এনার্জি গেইন করবা। ক্লিয়ার কিনা বলো, এটা তোমার বুঝতে হবে, কারণ অঙ্ক করার সময় এগুলি লিখতে হবে। Yes, sir. তবে রিলেশন করার চেষ্টা করো, মাথার মধ্যে যদি না যায় তাহলে নেওয়ার চেষ্টা করো, কারণ অঙ্ক করার সময় আমাদের এগুলি লাগবে। আর বন্ধন শক্তির একক কি? কিলো জুল পার মোল। এমওএলই লেখা হয়, অনেকে এটা দেয় না, সেখানে আমরা কাটি না, মার্ক দিয়ে দিই। তাহলে এখানে 3 নাম্বার এত 3 নাম্বার তো দেওয়া দরকার নেই। অঙ্ক করার নিয়ম ডিরেক্ট এখানে বলা হয়েছে যে সূত্র এইচআর মাইনাস এইচসি ইকুয়ালস টু ডেল্টা এইচ। এখানে এইচআর হচ্ছে বন্ধন ধারণ প্রয়োজনীয় শক্তি, সেটা কিলো জুল বা জুল এককে হয়। সচরাচর কিলো জুল এককে আমরা করি, মানে এইচআর আর ফর রিঅ্যাকশন, মানে বিক্রিয়ক। তাহলে আমরা জানি বিক্রিয়কে বন্ধন ভাঙে আর উৎপাদে নতুন বন্ধন তৈরি হয়, জানি না? Yes, sir. বিক্রিয়কে বন্ধন না ভাঙলে, যদি না ভাঙে আর উৎপাদে যদি নতুন বন্ধন তৈরি না হয়, তাহলে তো রাসায়নিক বিক্রিয়াই হবে না। সেটা কি কেমিক্যাল চেঞ্জ হবে নাকি ফিজিক্যাল চেঞ্জ হবে? যে বন্ধন টন্ধন ভাঙলো না, নতুন বন্ধন তৈরি হলো না, উইল ইট বি এ ফিজিক্যাল চেঞ্জ অর কেমিক্যাল? Physical. ফিজিক্যাল। তাইলে তাহলে এখানে এইটার রিঅ্যাকট্যান্ট, আর ফর রিঅ্যাকট্যান্ট, এস ফর হিট, পি ফর প্রোডাক্ট, এস ফর হিট, আর ডেল্টা হচ্ছে চেঞ্জ আর এস হচ্ছে হিট। তাহলে যেহেতু বিক্রিয়কের বন্ধন ভাঙে, এই জন্য বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, যেটা নাকি তোমাকে বাইরে থেকে সাপ্লাই দিতে হচ্ছে, সেটা হচ্ছে তোমার এইচআর। আর এইচ হচ্ছে তোমার, মানে উৎপাদে যদি নতুন বন্ধন তৈরি হয় তাহলে সে তোমাকে এনার্জি দিবে বা তুমি এনার্জি গেইন করবা। তাহলে সেটা হচ্ছে যে নতুন বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি। আর ডেল্টা হচ্ছে তোমার বিক্রিয়ার তাপের পরিবর্তন, সেটা হচ্ছে তোমার কিলো জুল বা জুল। সে সূত্র দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তাহলে সূত্রটা হচ্ছে এইচআর মাইনাস এইচসি কস ডেল্টা এইচ। এইচআর মাইনাস এইচসি কস ডেল্টা এইচ। তাহলে এখন অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে যে তারা নির্দিষ্ট করে এরকম, যে তারা এরকম লেখে যে তাপতড়ি বিক্রিয়ার জন্য মনে হয় একটা, মানে আর তাপারি বিক্রিয়ার জন্য মনে হয় আরেকটা। তারা এরকম ভাবে চিন্তা করে যে হয়তো বা তাপতড়ি বিক্রিয়ার জন্য যদি ই হয়, তাপারি বিক্রিয়ার জন্য যদি এইচআর মাইনাস এইচসি কস যদি ডেল্টা এইচ হয়, তাহলে তাপতড়ি বিক্রিয়ার জন্য সেটা হচ্ছে তোমার হয়তো বা এইচপি মাইনাস এইচআর ইকুয়ালস টু ডেল্টা। বিষয়টা কিন্তু এরকম হয়। কেন এই কনফিউশনে ভোগে সেটা আমি বলি। যদি তাপোৎপাদী বিক্রিয়া হয়, আমরা জানি তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কি, পজিটিভ নাকি নেগেটিভ? খুব জরুরি এটা। তাপোৎপাদী বিক্রিয়া নেগেটিভ। তাহলে আমরা বুঝতেছি যে এইচআর থেকে যদি আমরা এইচপি মাইনাস করি তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে আমরা কি মানে নেগেটিভ ফলাফল পাবো নাকি পজিটিভ পাবো? নেগেটিভ পজিটিভ। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এইচআর মাইনাস এইচ, এইচআর মাইনাস এইচপি, আমরা কি নেগেটিভ পাবো না? Yes, sir. তা অনেকে এই জায়গাটার মধ্যে কনফিউশনে ভোগে, মনে করে কি যে যেহেতু এখানে এই এইচআর আর এইচপি বিয়োগ করলে, এইচআর থেকে এইচপি বিয়োগ করলে যেহেতু নেগেটিভ আসতেছে, তাহলে এটা মনে হয় হবে না, হবে কি এইচপি মাইনাস এইচআর। অনেকে এখানে এই জিনিসটা ঝামেলা করে। তা ওই ঝামেলার কথা মোটেই আর কি চিন্তা করবো না, সবসময় সূত্র একটাই। সূত্র হচ্ছে কি এইচআর মাইনাস এইচপি ইকুয়ালস টু ডেল্টা এইচ, কখনোই এইচপি মাইনাস এইচআর ইকুয়ালস টু ডেল্টা এইচ না। কি বলছি বুঝতে পারছি? হুম? Yes, sir. হ্যাঁ। তাহলে বলা হচ্ছে নিম্নলিখিত বিক্রিয়াগুলো ডেল্টা এইচ এর মান করো। 1 নাম্বার হচ্ছে CH4 প্লাস CS প্লাস 2, এখান থেকে CO2 গ্যাস প্লাস 2H2O গ্যাস। 6 নাম্বার হচ্ছে তোমার CH4 গ্যাস O2 গ্যাস। 9 নাম্বার হচ্ছে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, এখান থেকে 2NH3 গ্যাস, C4 গ্যাস। তাহলে এখানে করা হচ্ছে বোধ হয় দুইটা, আরেকটা হয়তো বা তোমরা এটা করে ফেলবা পরে।
তাহলে এই অঙ্কগুলি আমি বুঝাই দিচ্ছি। আমরা হচ্ছে প্রদত্ত বিক্রিয়া CH4 প্লাস Cl2, সেখান থেকে হচ্ছে CH3Cl প্লাস HCl। তাহলে হচ্ছে সকল বন্ধন লিখি, আমি লেখাটা যেমনি লিখছি এমনি লিখতে হবে এটা। লেখার মধ্যে কোনো মডিফিকেশন করতে পারবেন না, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে সকল বন্ধন লিখে প্রদত্ত বিক্রিয়াটিকে নিম্নরূপে লেখা যায়। তা মিথেনকে যেভাবে লেখা যায় সেটা তো তোমরা জানোই নাকি? CH4 লিখলা, আর ক্লোরিনের দুইটা ক্লোরিন পরমাণুর মধ্যে একক বন্ধন থাকে। এটা তোমরা চ্যাপ্টার 5 পড়লে তোমাদের জানার কথা। এখান থেকে পাচ্ছ CH3Cl, এটাও সহজ। এটা তোমাকে কি করতে হবে, CH3Cl তার মানে কি CH4 এর মতো একটা যৌগ, বাট CH4 থেকে একটা হাইড্রোজেন সেরে গেছে, সেরে দিয়ে ওখানে একটা ক্লোরিন যোগ হয়েছে, এই বিষয়টা না এখানে। Yes, sir. এই জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি ওই মিথেনের মতো লিখবা, কিন্তু যে কোনো একটা জায়গার ভিতরে তুমি তিনটা হাইড্রোজেন দিবা, যে কোনো একটা জায়গার ভিতরে তুমি একটা ক্লোরিন দিয়ে দিবা। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি তো ক্লোরিন পরমাণুটা ডান দিকে দিয়েছেন, আমি যদি বাম দিকে দিই অসুবিধা হবে? উত্তর হচ্ছে অসুবিধা হবে না। আর HCl তো লিখতেই পারবা, পারবা না? হাইড্রোজেন আর ক্লোরিন, Yes, sir. হাইড্রোজেনের যদি এক ক্লোরিনের যদি এক, তাদের মধ্যে একক বন্ধন থাকে। তাহলে পরে বলা হচ্ছে যে বিক্রিয়াটিতে, এখানে একটা কথা কাটা পড়ছে, বিক্রিয়াটিতে 1 মোল CH এবং 1 মোল ClCl বন্ধন ভাঙে। এটি একটু কারেকশন করে রাখো, পরে যাতে দেখে লিখতে পারো। বিক্রিয়াটিতে 1 এই কথাটা বাদ করছে, বিক্রিয়াটিতে 1 মোল C সিঙ্গেল বন্ড H এবং 1 মোল ClCl বন্ধন থাকে, ঠিক আছে? লিখে রাখছো খাতার মধ্যে, দেখো পরে আবার তুলতে গেলে যদি ঝামেলায় পড়ে, জন্য বলছিলাম। বিক্রিয়াটিতে 1 মোল CH এবং 1 মোল ClCl বন্ধন থাকে। তাহলে এখন তুমি নিশ্চয়ই প্রশ্ন করবে যে স্যার আমি তো 1 মোল দেখি না, আমি বিক্রিয়াটিতে CH বন্ধন দেখি হচ্ছে তার 4টা, তাই না? কার্বনটা বাম পাশে কার্বন হাইড্রোজেন পরমাণুর সাথে সেম কার্বন, আবার ডান পাশে হাইড্রোজেন পরমাণুর সাথে ওই কার্বনটি আবার উপরের হাইড্রোজেন পরমাণুর সাথে ওই কার্বনটি আবার নিচের হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ডিং করে না? তাহলে সিএইচ বন্ধন কত মোল আমরা দেখতে পাচ্ছি বাম দিকে? 4 মোল, তাই না? তাইলে এখন আমরা কথা হচ্ছে প্রশ্নটা আগে এই জায়গাটাই বুঝতে একটু সময় লেগে যায়। সেটা হচ্ছে যে তারপরে আমরা 1 মোল কেন লিখলাম, ঠিক আছে? 1 মোল কেন লিখলাম সেটা হচ্ছে তুমি বোধহয় বুঝতে পারছো, আমি মাইনাস করে লিখছি। ডান দিকে খেয়াল করলে তুমি দেখো, মানে উৎপাদের মধ্যে CH3Cl আছে, বাম দিকে মনে করো CH, সি এর সাথে বাম দিকের হাইড্রোজেনের, সি এর সাথে উপরের হাইড্রোজেনের, সি এর সাথে নিচের হাইড্রোজেনের, এটা বাম দিকে আর ডান দিকে কি একই না? তাহলে এগুলি কাটাকাটি দিব, কি দিব কাটাকাটি? Sir, বুঝলাম না। হ্যাঁ বুঝাচ্ছি। বুঝতে হলে বাম দিকের মিথেন যেটা আছে CH4, সেটা খেয়াল করো। মিথেনের মধ্যে সেন্টারে একটা কার্বন আছে, আর উপরে নিচে বামে এবং ডানে 4টা হাইড্রোজেন পরমাণু আছে, এই তো? জি স্যার। এবার ডান দিকে যাও, CH3Cl, সেখানে সেন্টারে কার্বন আছে, উপরে বামে আর নিচে একটা হাইড্রোজেন আছে, এই তো? হ্যাঁ স্যার। তাইলে বাম দিকে 3টা CH আর ডান দিকে 3টা CH একই রকম না? হ্যাঁ স্যার, কাটাকাটি হয়ে যায়। হ্যাঁ, তাহলে মানে বলা হয় এরকম যে যে বন্ধনগুলো একই রকম সেই বন্ধনগুলো আসলে আমরা বাদ দিয়ে দিই বস্তুর থেকে। তাইলে সেক্ষেত্রে বাম দিকে সি সিঙ্গেল বন্ড এইচ বন্ধন ভাঙে কয়টা? 3টা। একটা নাকি একটা?
একটা, তাহলে সেটাকে আমরা একটা বলি না, আমরা এক মোল বলি আর কি। কারণ বন্ধন শক্তিটা তোমার কিলো জুল পার মোলে তো, অ্যাভোগাড্রো নাম্বার যে কোনো একটা কিছুকে যদি আমরা গুণ দিই তাহলে তত মোল হয়ে যায়। কাজে এখানে আমরা মোল বলি। তাহলে বিক্রিয়াটিতে তোমার এই 1 মোল সি সিঙ্গেল বন্ড এইচ এবং 1 মোল সিএল বন্ধন ভাঙে, রাইট? সিএলটা কিন্তু ভাঙে নাকি, ভাঙে না? ইয়েস স্যার। কিভাবে বুঝলা ভাঙে, বলো দেখি বিক্রিয়াটা দেখা। এখানে একটা সিএল আছে, এখানে একটা সিএল আছে। বিক্রিয়াটা দেখা কিভাবে বুঝলা ভাঙে, বলো। তো সিএল ভেঙে তারপর ওই যে সেটা আবার হাইড্রোজেনের সাথে আবার যুক্ত বন্ধন গঠিত হয়। হ্যাঁ, তাহলে এটা কাছাকাছি গেছো। এখন ব্যাপার হচ্ছে যে তুমি খেয়াল করো যে বাম দিকে সিএল ছিল, ডান দিকে তো সেটা সিএল নাই, বাম দিকে সেটা কি হয়ে গেছে, এইচসিএল হয়ে গেছিল। ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে সিএল তো এর ভেঙে গেছে। যদি একই থাকতো তাহলে তো আমরা বলতাম যেখানে ওই জিনিসটা মানে অপরিবর্তিত আছে, কোনো চেঞ্জ হয়নি, এটা আমরা এইভাবে বলতাম। কিন্তু দেখা যাচ্ছে বাম দিকে সিএল আছে আর ডান দিকে হচ্ছে এই তোমার এসসিএল হয়ে গেছে। তাহলে তুমি বলতে পারো কিনা যে তোমার বিক্রিয়াটিতে 1 মোল সিএইচ ভাঙে, 1 মোল সিএল ভাঙে। আর বলো দেখি কত মোল সিসিএল তৈরি হয় আর কত মোল এইচসিএল তৈরি হয়। 1 মোল সিসিএল এবং 1 মোল এইচসিএল। গুড। এখন তাসিম তাহলে দেখো তো সিএইচ সিএল সিসিএল আর এইচসিএল বন্ড এনার্জি গুলোর মান কত আছে, কই থেকে? স্যার সিএইচ আছে 414, হুম সিসিএল আছে 326 এবং হুম। স্যার এইচসিএল আছে 441। আর সিএল আছে কত? সিএলসিএল 244। 244। তাইলে তাইলে এখন আমি জানতে চাচ্ছি যে আমি আপনি একটু সময় মানে হয়তো তো আমি অতটা বুঝাবো না, মানে একটা দুটো অঙ্ক আমি ভালো করে বুঝাবো যাতে পরে পরে করতে গেলে সমস্যা না হয়। মানে আমি টাইম নিচ্ছি আর কি। টাইম নিচ্ছি কেন যে যদি আমি বুঝা দুইটা অঙ্ক করতে পারি তাহলে ওই অঙ্কগুলি দেখা পরবর্তীতে আমি 10টা অঙ্ক করতে পারবো, এটা হচ্ছে থিম। তাড়াতাড়ি বুঝে মানে তোমাদের বুঝার যে বিষয়টা সেটা আমি নষ্ট করতে চাচ্ছি না। তাহলে এখন সবাই এটা বোঝো কিনা যে বিক্রিয়াটিতে 1 মোল সিএইচ ভাঙে, 1 মোল সিএল ভাঙে এবং 1 মোল সিসিএল তৈরি হয়, সি সিঙ্গেল বন্ড সিএল, আর 1 মোল এইচ সিঙ্গেল বন্ড সিএল তৈরি হয়। সবাই এটা বোঝো? আর তাহলে ইয়েস স্যার। ভালো, আর না বুঝলে বলো। তো যদি না বুঝে থাকো তাহলে বলো যে জিনিসটা বুঝি নেই। আর অনেকে টেনশনে আছো এই বিক্রিয়া কেমনি লিখুন। বিক্রিয়া তুমি লেখা শিখে দেবে। তোমাকে অ্যালকিন আর অ্যালকাইন নিয়ে একটা লেসন দিবনে, শর্ট লেসন, চ্যাপ্টার 11-এর উপরে, তারপরে তুমি শিখে যাবে, ঠিক আছে? এখন তাহলে সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে বন্ধন যন্ত্রের প্রয়োজনীয় শক্তি কত দেখো। এই 1 মোল সিএইচ এর জন্য তোমার 414, তাহলে 1 × 414। আর 1 মোল সিএল এর জন্য এটা হচ্ছে 244, তাহলে 1 × 244, ওখানে 1 দিলে ভালোই তো, তাহলে কিলো জুল, ঠিক আছে? তাহলে এখানে আমি বলতে চাচ্ছি যে এইচআর এর যে মানটা বা এইচপি এর যে মানটা আমরা ভুল করে কখনোই কিলো জুল পার মোল লিখবো না। আমরা এইচআর এবং এইচপি এর মানটা সবসময় আমরা কি লিখবো, কিলো জুল, রাইট? হুম। এইচআর এবং এইচপি এর যে ভ্যালুগুলো আমরা বের করবো সেটা কি কিলো জুল পার মোলে বের করবো নাকি শুধু কিলো জুলে? কিলো। শুধু কিলো জুলে। যেমন এখানে যদি এমন হইতো, দেখো কিলো দিলে আসে, যেমন মনে করো 2 মোল সিএস যদি ভাঙতা, তুমি মনে করো 2 দিলে আরো ক্লিয়ারলি তুমি বুঝতে পারবা। আর তোমার যদি 2 মোল সিএস ভাঙতো তাহলে তুমি কি লিখতা, 1 মোল সিএস ভাঙতে লাগে হচ্ছে 414 কিলো জুল, তাহলে 2 মোল সিএস ভাঙতে লাগে হচ্ছে 2 × 414 কিলো জুল। তাহলে ওখানে কি তোমার মোলটা আসতেছে নাকি মোলটা আসে না? মোলটা আছে। ওখানে আসে না, মানে ফাইনাল হিসাবে মোল আসে না, ঠিক আছে? ফাইনাল হিসেবে কিন্তু মোল আসে না। যেমন মনে করো 2 মোল যদি সিএইচ ভাঙতো তাহলে তুমি হিসাব করতে কেমনে, হিসাবটা কিন্তু এরকম যে বন্ধন শক্তির মান হচ্ছে 414 কিলো জুল পার মোল, তাহলে 1 মোল সিএইচ ভাঙতে এনার্জি লাগে 414 কিলো জুল,
তাহলে তুমি হিসাব করতে কেমনে 1 মোল সিএইচ ভাঙতে এনার্জি লাগে 414 কিলো জুল, কাজে 2 মোল সিএইচ ভাঙতে এনার্জি লাগে কত কিলো জুল, সেটাকে লিখতে না 2 গুণ 414 দিতে না। Yes, sir. তখন তো তুমি 2 গুণ 414 দিয়ে যখন গুণ করবা ইঞ্জিনিয়ার করতে যেতেছো, তখন ইঞ্জিনিয়ার গুণ করলে তুমি তো আর ওইটা লিখতা না যে 2 গুণ 414 কিলো জুল পার মোল, এটা লিখতা নাকি শুধু 414 কিলো জুল লিখতা? খালি 414 কিলো জুল। তাহলে এই জন্য তোমাকে আমি বলছি যে এইচআর এবং এসপি এর যে ভ্যালুটা কখনোই ভুল করে তুমি কিলো জুল পার মোলে দিবা না, এবং এটা অ্যালার্ট থাকো কারণ এগুলি গাইড বইয়ের মধ্যে প্রচুর ভুল আছে। ঠিক আছে, কাজে এখানে এইচআর এর ভ্যালু তুমি কিলো জুল পার মোলে দিবা না, এসপি এর যে ভ্যালুটা সেটাও কিলো জুল পার মোলে হবে না, ডেল্টা এইচ এর ভ্যালুটা কিলো জুল হয় সাধারণত, ইন্টারমিডিয়েটের দুই ক্ষেত্রে হয়তো কিলো জুল পার মোল ওইটা হইতে পারে, এটা অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন ধরনের তাপ আছে তো ওই তাপের ভিত্তিতে হইতে পারে। কিন্তু এখানে আমরা 910 এ ডেল্টা এইচ এর মানটা কিলো জুল এককই পাবো। শুধুমাত্র একটা একক কিলো জুল পার মোলে হয়, সেটা হচ্ছে তোমার বন্ধন শক্তিগুলো, কিগুলো বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। আর অঙ্কের মধ্যে অন্য কোনো জায়গার ভিতরেই আমাদের ওই যে কিলো জুল পার মোল এই জিনিসগুলো ব্যবহার করার প্রয়োজন নাই, শুধুমাত্র বন্ধন শক্তি ছাড়া। ঠিক আছে? হ্যাঁ, Yes, sir. তাহলে এখানে বলছে আবার বিক্রিয়াটিতে 1 মোল সিসিএল এবং 1 মোল এইচসিএল বন্ধন সৃষ্টি হয়। তাহলে সুতরাং নতুন বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি এইচপি, সেটা তাহলে 1 × 326 প্লাস 1 × 430 কিলো জুল, তাহলে আসতেছে 757 কিলো জুল। তাহলে সুতরাং বিক্রিয়াটির তাপের পরিবর্তন তথা ডেল্টা এইচ এটা হচ্ছে কত, এইচআর মাইনাস এইচপি। তাহলে 658 কিলো জুল থেকে তুমি 757 কিলো জুল বিয়োগ দিবে, বিয়োগ দিলে তুমি পাবে -99 কিলো জুল। তাহলে এখানে তুমি পেয়ে গেলে না যে বিক্রিয়াটিতে ডেল্টা এইচ এর ভ্যালুটা কত, Yes, বলো। sir. হুম? হুম। তাহলে ওইভাবে আর কি করবা, তাপ লাগবে কিন্তু আসলে তাপ না। স্যার নতুন বন্ধন শক্তিতে স্যার নির্গত জায়গায় স্যার উৎপন্ন দিলে হবে না? উৎপন্ন এরপরে শক্তি। আমি যাচ্ছি সেকেন্ড প্রবলেমে। সেকেন্ড প্রবলেম CH4 প্লাস 2O2 কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত পারো। আমি আশা করি তুমি অক্সিজেনের গাঠনিক সংকেত পারো। নতুন বন্ধন সৃষ্টিতে উৎপন্ন শক্তি হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু বিগত ল্যাঙ্গুয়েজটা আমরা সবসময় থেকে ইউজ করে আসছি। ঠিক আছে, তাহলে CH4 কে কেমনে লিখবা সেটা ঠিক আছে না দেখো। হুম? Yes, sir. আর অক্সিজেন তুমি অক্সিজেন অণুর সময় তুমি লেখো দুইটা অক্সিজেন অণুর মাঝে ডাবল বন্ড হয় নাকি সিঙ্গেল বন্ড হয় নাকি ট্রিপল বন্ড হয়? Double bond. ডাবল বন্ড। দুইটা হাইড্রোজেনের মাঝে, Single bond. দুইটা নাইট্রোজেনের মাঝে Triple bond. ট্রিপল বন্ড। তাহলে আমরা যদি এটা চ্যাপ্টার কেন 5 হয়? থেকে থাকি তাহলে হুম, একটা, দুইটা, তিনটে এগুলা কেন হয়? ওইটা তো ওই যে চ্যাপ্টার 5 এ পড়ে, চ্যাপ্টার 5 দেখতে হবে, চ্যাপ্টার 5। ঠিক আছে, চ্যাপ্টার 5 এ দেওয়া হচ্ছে যে দুইটা পরমাণু যদি সমাজজীবী বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, কি দেখতে মানে পাবো আমরা সমাজজীবী বন্ধনের মাধ্যমে দুইটা যুক্ত হচ্ছে, তাহলে হোয়াট আর উই গেটিং হিয়ার। ঠিক আছে, যদি আমরা দেখি যে দুইটা মানে দুইটা পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন 2 জোড়া তাহলে ডাবল বন্ড হবে, আর যদি দেখি দুইটা পরমাণুর মধ্যে বন্ধন গঠন করার জন্য শেয়ার করছে 3 জোড়া ইলেকট্রন তাহলে আমরা 3টা দাগ দিই তখন। আর 1 জোড়া ইলেকট্রন যদি শেয়ার করে তাহলে একটা দাগ দিই, রাইট? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওইটা একটু তুমি এটা পড়ে নিবা চ্যাপ্টার 5। আমার রিপিটেশনের এখন আমি তো ওইভাবে রিপিটেশন রেডি করতে পারতেছি না, আমি চেষ্টা করবো ডিসেম্বরে কিছু কিছু জায়গায় রিপিটেশন করে এগুলি বুঝাই দিতে। ঠিক আছে, যাতে ট্রেনে যে কোনো এই ব্যাপারগুলো নিয়ে ঝামেলা না হয়। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার, ঠিক আছে। এখন তাহলে তুমি ওই যে দুটো অপশনের মধ্যে তুমি কি তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ও ডাবল বন্ড লিখো। কার্বন ডাই অক্সাইডকে তুমি লিখছো কিভাবে, সেন্টারে থাকবে একটা কার্বন আর ডাবল বন্ড দিয়ে তোমার মনে করো ডান দিকে থাকবে একটা অক্সিজেন আর বাম দিকে থাকবে একটা অক্সিজেন। কারণ কি কার্বনের যোজনী 4 আর অক্সিজেনের যোজনী 2, এই জন্য সেন্ট্রাল এটম কার্বনের যোজনী 4, এই জন্য দুইটা দুইটা দাগ দুই দুই দিলে 4 হয়। আর প্রতিটা অক্সিজেনের জন্য দুইটা করে বন্ড, এই জন্য CH2 এরকম হবে। আর এখানে যে তীর চিহ্নগুলি দেওয়া হয়েছে সেটা না দিলেও হবে, এটা হচ্ছে বোর্ডের ভিতরে আমি যেখানে নাকি লিখছি
অনেকে বোঝে নাই, তো এই জন্য আমি আবার এটা এভাবে দেখাচ্ছি যে এমনি এমনি হয়। তখন ওরা ওদের মানে ইসের জন্য পরে বোঝার জন্য ওরা ওটা হয়তো বা তীর চিহ্নটা দিয়ে নিচ্ছে। কিন্তু আসলে এখানে যদি আমরা তীর চিহ্নগুলি ইউজ না করি, এই যে বাঁকানো তীর চিহ্নগুলো, যে বাঁকা বাঁকা তীর চিহ্ন এক্স এর মতো, তাহলে আমাদের অসুবিধা নেই, আমরা না দিলেও পারি। ঠিক আছে? আর আমরা যদি এইভাবে দিতে চাই পরীক্ষার ভিতরে, তাহলে আমরা হয়তো বা পেন্সিল দিয়ে দিতে পারি। হ্যাঁ, কলম দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখন দেখা বলো, এই অঙ্কটা হচ্ছে তোমার একটা প্রুফ বা টেস্টিফিকেশন। এখানে বলো এই বাম দিকে আর ডান দিকে কাছাকাছি যায় এরকম কোনো কিছু কি আছে? কাছাকাছি যায়, খুব ভালো করে বিক্রেতা পর্যবেক্ষণ করো। ইটস এ গ্রেট লেসন ফর ইউ। তুমি খেয়াল করে বলো যে বাম দিকে এবং ডান দিকে কাছাকাছি যায় এরকম কোনো কিছু আছে কিনা, সিমিলার আছে কিনা। বলো, চেক করো, চেক করে দেখে দেখে বলো। না, নাই তো। মানে ওখানে যেমন আমরা সিএইচ আমরা পাইছিলাম, বাম দিকে সিএইচ তিনটা ছিল, ডান দিকে তিনটা সিএইচ স্যার ছিল। এখানে আমি স্যার ওইরকম কোনো কিছু পাচ্ছি কিনা যে মিল আছে, না, এরকম মিল মনে আছে হচ্ছে এরকম মিল নাই। মিল নাই। হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্টুডেন্ট হিসেবে তোমার পর্যবেক্ষণের বিষয়। এটা কিন্তু যারা পড়াশোনা জানে না বকলম তারা কিন্তু বুঝবে না। এটা হচ্ছে তুমি বুঝবা, আমি বুঝবো, আমাদের এটা হচ্ছে মানে আল্লাহ পাক আমাদের জ্ঞান অর্জন করার একটা সুযোগ দিয়েছে, আমরা এই জন্য আমরা বুঝতে পারবো, কিন্তু সবাই কিন্তু পারবে না। ওটা দেখে ওরা বলবে দূর কিছুই বুঝি না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা বুঝবো, এটাই হচ্ছে পড়াশোনার বিষয়, যেটা নাকি অন্য সাধারণ লোকজন থেকে তোমাকে আলাদা করে দেয়। স্যার ঠিক আছে? যারা পড়াশোনা করে তাদের থেকে আলাদা করে দেয়। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে বাকি সবাই বুঝছে কিনা যে এখানে বাম দিকে এবং ডান দিকে সিমিলার কোনো কিছু নাই আগেরটার মতো। স্যার ডান পাশে হাইড্রোজেন এবং স্যার অক্সিজেনের যে বন্ধন গঠিত হয়েছে স্যার, তখন প্রথমে স্যার হাইড্রোজেনের মাঝে স্যার একটা স্যার ছিল, পরে স্যার হাইড্রোজেনের বাম পাশে স্যার দুইটা ছিল স্যার, এরকম কেন? ডান পাশে যে পানি তৈরি হয়েছে, সেই পানিতে পানিতে কি হয়েছে বললাম? স্যার প্রথমে এইট, তারপর স্যার একটা দাগ, তারপর স্যার জিরো, সরি স্যার ও, তারপর স্যার দুইটা দাগ, তারপর স্যার এইট। প্রথমটা একটা, পরে দুইটা কেন? না, দুইটা না, ওটা তো একটাই। এটা দুইটার মতো দেখা যাচ্ছে, দাগটা একটু হয়েছে, কিন্তু আসলে এটা একটাই। ঠিক আছে? হ্যাঁ, ওকে স্যার। right? ঠিক আছে না? এটা একটা দাগই দিব, দুইটা দাগ না। কয়টা দাগ? স্যার একটা দাগ। একটা দাগ। এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে আছে, কার্বনের ডান দিকে দুইটা দাগ, কার্বনের বাম দিকে দুইটা দাগ। আর দুইটা অক্সিজেনের মধ্যে দুইটা দাগ আছে, কিন্তু পানিতে আমরা যেভাবে লিখি পানি এটাই। তাহলে আমরা এখন দেখা বলি যে বিক্রিয়াটিতে কত মোল সিঙ্গেল বন্ডে ভাঙে, কত মোল? চারটা। আর চারটা। উপরে একটা হাইড্রোজেনের সাথে, বামে একটা হাইড্রোজেনের সাথে, ডানে একটা হাইড্রোজেনের সাথে, আর নিচে একটা হাইড্রোজেনের সাথে কার্বন বন্ডিং করে। তাহলে দেখা যাচ্ছে 4 মোল সিএইচ বন্ধন ভাঙে। আর ও ডাবল বন্ড ও কত মোল ভাঙে? 2 স্যার মোল। 1 মোল। 2 মোল। ও ডাবল বন্ড ও হচ্ছে কত? 1 মোল। ঠিক আছে? ও তারপরে ডাবল বন্ড দিয়ে আবার ও, তাহলে কত মোল? 1 মোল। অনেকে আবার ডাবল বন্ড দেখে অনেকে মনে করে 2 মোল, আসলে কিন্তু 2 মোল না। একটা অক্সিজেনের সাথে আর একটা অক্সিজেন বন্ডিং গঠন করছে, সেটা দ্বিবন্ধনের মাধ্যমে গঠন করছে। আবার অনেকে নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেনের মাঝে তিনটা দাগ থাকে, তাহলে মনে করে 3 মোল, আসলে কিন্তু বিষয়টা এটা না। কি বলছি ক্লিয়ার? বলো। ইয়েস স্যার। হ্যাঁ, এই জন্য তোমাকে মনে রাখতে হবে যে যদি দুইটা পরমাণুর মধ্যে ডাবল বন্ড থাকে, তার মানে কিন্তু এটা না যে 2 মোল, ওখানে ওখানে কিন্তু 1 মোলই। এখন এখানে তাহলে আমরা 2 মোল কেন বলতেছি? আমরা কি ও ডাবল বন্ড ও এর বাইরে যে একটা 2 আছে সেটা কি খেয়াল করছি? ইয়েস ইয়েস। স্যার। এই জন্য আমরা সেখানে 2 মোল বলতেছি। তাহলে আমরা কিভাবে বুঝবো ভাঙতেছে? বাম দিকে যারা আছে সেগুলির বন্ধন ভাঙবে, আর ডান দিকে যারা আছে সেগুলির বন্ধন তৈরি হবে। বন্ধন ভাঙলে মনে করো এনার্জি, মনে করো এই প্রয়োজন হবে, আর বন্ধন যদি সৃষ্টি হয় তাহলে এনার্জি নির্গত হবে। এটা হচ্ছে আমাদের মনে রাখার বিষয়। এখন আর এবার বলো যে ডান দিকে তোমার মনে করো যে কত মোল সি ডাবল বন্ড ও তৈরি হচ্ছে ডান দিকে? আশা করি পারবা। 2 মোল।
2 মোল। 2 মোল। একটা একটা কার্বনের সাথে ডান দিকের অক্সিজেনের 1 মোল, ওই কার্বনটার সাথে বাম দিকের অক্সিজেনের আরেক মোল, রাইট? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এবার আসো যে ডান দিক মানে তোমার কত মোল ও সিঙ্গেল বন্ড এইচ বা এইচ সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচই বলা হয়, সমস্যা না। কত মোল ও সিঙ্গেল বন্ড এইচ সৃষ্টি হয়েছে? 4 মোল। 4 মোল। 4 মোল। 4 মোল। আমরা খুব ভালো লাগছে, খুব দ্রুতই বুঝে গেছে। কিভাবে খেয়াল করো যে মাঝের অক্সিজেনের সাথে হাইড্রোজেনের 1 মোল, ওই অক্সিজেনটার সাথে বামের হাইড্রোজেনের আরেক মোল, তাহলে 1 মোল 1 মোল 2 মোল। আর বাইরে আসতে করতে কত 2, তাহলে 2 দুগুণে কত হইতেছে? 4 মোল, রাইট? ইয়েস স্যার। এখন যদি এমন হতো যে তোমার মনে করো এই তোমার মনে করো বাম দিকে 2 না থেকে 3 আসছে, তাহলে সেক্ষেত্রে কি কি তোমার মনে করো 5 মোল নতুন বন্ধন, নতুন ওয়েজ বন্ধন সৃষ্টি হইতো নাকি 6 মোল হইতো? 6 মোল। 6 মোল। অনেকে কিন্তু এটা আবার যোগ দেয়, যোগ দেওয়া যাবে না। ভিতরে যে কয় মোল আছে সেই কয় মোল মানে আমরা হিসাব করে তারপর বাইরের সাথে আমরা গুণ দিয়ে দিব। এনি ডাউট? মানে আপ টু দিস এই পর্যন্ত কোনো ডাউট আছে? নো স্যার। আর বলা হচ্ছে যে বিকারিতে 4 মোল সিঙ্গেল বন্ডেজ এবং 2 মোল ও ডাবল বন্ড ও বন্ধন ভাঙে। সুতরাং বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এইচআর ইকুয়াল টু 4 গুণ 414 প্লাস 2 গুণ 498। ও ডাবল বন্ড ও বন্ড এনার্জি হচ্ছে 498, ইলেকট্রিক্যালি এটা হচ্ছে 2652 কিলো জুল। তারপর হচ্ছে বিকারিতে 2 মোল ডাবল বন্ড ও এবং 4 মোল ও সিঙ্গেল বন্ড এইচ বন্ধন সৃষ্টি হয়। সুতরাং নতুন বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি সেটা হচ্ছে এইচ। এটা একটু মিশিয়ে দিতে হবে, এখানে কিছু হয়ে গেছে। তাহলে তোমার সি ডাবল বন্ড ও বন্ড এনার্জি আছে 724 বইতে, সেটা ইউজ করো। আর তোমার আছে হচ্ছে এই ওয়েজ বন্ধন, ওয়েজ বন্ধন যেটা সেটা হচ্ছে তোমার এই 4 গুণ কত 464, 464। ওখানে দেখো 4684 এর মতো মনে হচ্ছে, আসলে কি এটা 4684 হবে নাকি 464? 464। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 3304 কিলো জুল, ঠিক আছে? তাহলে আমরা এইটার ভ্যালু জানলাম আর এক্স এর ভ্যালু জানলাম, তাহলে বিয়োগ দিয়ে দিলে ডেল্টা এইচ এর মান বা বিক্রিয়ার তাপের পরিবর্তন কি কত জুল হয় সেটা জানবো না? জি স্যার। হ্যাঁ স্যার। এটা বলা হচ্ছে সুতরাং তাপের পরিবর্তন ডেল্টা এইচ ইকুয়াল হচ্ছে এইচ আর মাইনাস এইচ ইকুয়াল টু 2652 কিলো জুল মাইনাস 3304 কিলো জুল সমান সমান হচ্ছে মাইনাস হচ্ছে 52। তারপরে তোমাদের আমি এই অঙ্কটা দেখা দিচ্ছি, তোমরা নিজেরা ওই এখানে যে 3 নাম্বার আছে সেই 3 নাম্বারটা তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো। আর এই অঙ্কটা দেখলে তোমরা এটা পারবা। এন সিঙ্গেল বন্ড এইচ ও ডাবল বন্ড এবং ও সিঙ্গেল বন্ড এইচ বন্ধন শক্তি সমূহের মান যথাক্রমে 391, 498 এবং 464 কিলো জুল পার মোল। নিম্নলিখিত বিক্রিয়াটি থেকে এন ডাবল বন্ড ও বন্ধন শক্তির মান নির্ণয় করো। একটা বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়া থেকে তোমাকে এন ডাবল বন্ড ও বন্ধন শক্তির মান বের করতে হবে, ঠিক আছে? তাইলে তোমার কিন্তু ওরা বলেই দিচ্ছে এন ডাবল বন্ড ও, তার মানে কি তুমি যদি তোমার মানে এন ও এর গাঠনিক সংখ্যা জানা না থাকে তাহলে কিন্তু তুমি চালাকি করে সেটা লিখতে পারো। ওরা যেহেতু বলে দিচ্ছে এন ডাবল বন্ড, ওরা কিন্তু এন সিঙ্গেল বন্ডও বলছে নাকি এন ডাবল বন্ডও বলছে, কি বলছে? ডাবল বন্ড। এই ডাবল বন্ড। তাহলে তুমি ওই যে এন যে সময় লিখবা তখন এন ডাবল বন্ড ও দিয়ে লিখবা, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে একটা চার দিয়ে দিবে, এই তো। তাহলে বিক্রিয়াটা কি 4NH3 গ্যাস প্লাস 5O2 গ্যাস, সেখান থেকে হচ্ছে 4NO গ্যাস প্লাস 6H2 গ্যাস। ডেল্টা এইচ এর মান হচ্ছে মাইনাস 14 কিলো জুল। ডেল্টা এইচ এর মান দেয়া আছে, একটা বন্ড এনার্জি তোমাকে বাইর করতে হবে, তো কাজেই তোমাকে মানে ডেল্টা এইচ এর ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে। আর ডেল্টা এইচ এর নেগেটিভ ভ্যালু থেকে তুমি কি বুঝতেছো বিক্রিয়াটা কি তাপস্থালী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া? তাপস্থালী। তাপস্থালী বিক্রিয়া। তাইলে সকল বন্ধন লিখে পরবর্তী বিক্রিয়াটিকে নিম্নভাবে লেখা যায়, নিম্নরূপে লেখা যায়, দিলে ভালো। তাহলে অ্যামোনিয়ার জন্য লিখবা 4NH3 দিলা, তাহলে 5O ডাবল বন্ড ও দিলা, N ডাবল বন্ড ও দিলা, 6H দিলা। তাহলে এখানে দেখা বলতে একটু বলার চেষ্টা করো যে N সিঙ্গেল বন্ড H বন্ধন কত মোল ভাঙে? N 12 সিঙ্গেল মোল। বন্ড 12 মোল। ভিতরে আছে তোমার 3 মোল, 3 × 3টা 12, আর বাইরে 4 দ্বিগুণ। হ্যাঁ 4 দ্বিগুণ। আর O ডাবল বন্ড বন্ধন ভাঙে কত মোল? 5। 10টা। O হ্যাঁ ডাবল বললাম। বন্ড 5টা। 5টা, এটা ঠিক আছে। এই ভিতরে কিন্তু যে ওই মানে ওই যেটা আমি বলছিলাম যে ডাউট হবে, সেই ডাউট গুলো এড়াইতে হবে। ডাবল বন্ড থাকলে কিন্তু সেখানে 2 মোল, সেখানে 1 মোল। আর বলো যে এন ডাবল বন্ড ও বন্ধন তৈরি হয় কত মোল? 4 মোল। 4 মোল। আরেকটা ফাইনাল কোশ্চেন, সেটা হচ্ছে ও সিঙ্গেল বন্ডেজ তৈরি হয় কত মোল? 12 মোল।
ভেরি গুড। আই এম হাইলি ইমপ্রেসড। তাহলে বিক্রিয়াটি যে 12 মোল এন সিঙ্গেল বন্ড এইচ এবং 5 মোল ও ডাবল বন্ডের বন্ধন ভাঙে, সুতরাং বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এইটা তুমি বের করলা। আবার বিক্রিয়াটিতে 4 মোল এন ডাবল বন্ড এবং 12 মোল ওএইচ ও সিঙ্গেল বন্ড এইচ বন্ধন সৃষ্টি হয়। তাহলে আমাদের তো বন্ধন শক্তি দিয়ে গুণ করতে হয়, কিন্তু সেই বন্ধন শক্তির মান কিন্তু আমাদের জানা নেই। এন ডাবল বন্ডও বন্ধন শক্তির মানটা আমাদের কাছে চেয়েছে, তাহলে যেহেতু জানা নেই তাহলে আমাদের জেনে নিতে হবে, রাইট? ইয়েস এই স্যার। ভ্যালু কি আমাদের জানা আছে নাকি জানা নাই? এন ডাবল বন্ড জানা নেই। জানা নেই, এই জন্য আমাদের ধরে নিতে হবে। ধরে নিয়ে ওইটার মান বের করে দিলেই হয়। তাহলে বলছি, মনে করি এন ডাবল বন্ড ও বন্ধন শক্তির মান ওয়াই কিলো জুল পার মোল। মানে আমি এক্স দিয়ে করি না, এক্স লিখলে গুণ চিহ্নের মতো লাগে, তো এই জন্য আমি ওয়াই দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে নাবিক তুমি নিচে খাতা দেখবা, নাপিতের খাতা যদি থাকে নাপিতের খাতাটা থেকে দেখবো, বা নাপিতকে জিজ্ঞেস করবো যে আমি বেশিরভাগ ক্ষেত্রে ওয়াই যে ভ্যারিয়েবল সেটা আমি পছন্দ করি, এক্স থেকে বেশি। ঠিক আছে? তাহলে বলছে নতুন বন্ধন শক্তিতে নির্গত শক্তি এক্স হচ্ছে তোমার। তাহলে আমি এন ডাবল বন্ড বন্ধন শক্তির মান বললাম হচ্ছে ওয়াই কিলো জুল পার মোল। তাহলে 1 মোল এন ডাবল বন্ড বন্ধন সৃষ্টি হতে লাগে ওয়াই কিলো জুল। তাহলে আমার এখানে আছে 4 মোল, তাহলে 4 মোল সৃষ্টি হতে লাগে 4 ওয়াই কিলো জুল, right? ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন ওই যে আরেকটা কন্ডিশন দূর করে দিই। অনেক সময় দেখবা যে মনে করো এখানে যেমন এন ডাবল বন্ধন তৈরি হচ্ছে, অনেক সময় দেখবা এই এনোটা তোমার বাম দিকে আছে, মানে বিপরীতে আছে। তাহলে ওই সময় কি তুমি তৈরি হয় লিখবা নাকি ওই সময় ভাঙে লিখবা? যেমন এখানে ফোর এনোটা এখানে তুমি দেখতে পাচ্ছ যে বিক্রিয়ার ভিতরে ফোর এনোটা তোমার ডান দিকে আছে, তীর চিহ্নের ডান দিকে। তাহলে তুমি লিখতেছো যে তৈরি হয়, ঠিক আছে? কিন্তু এই ফোর এনোটা যদি তীর চিহ্নের বাম দিকে থাকতো, তাহলে কি তুমি তৈরি হয় লিখতা নাকি ভেঙে যায় লিখতে বন্ধু? ভেঙে যায়। ভেঙে যায়। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে নতুন বন্ধন থেকে নির্গত শক্তি, তাহলে 4 × y আর 12 × 10⁻⁴ করে বলতে, মানে 4y প্লাস তোমার এখানে হচ্ছে কত 5568 কিলো জুল। তাহলে আবার ডেল্টা এইচ এর মান কত? -914 কিলো জুল। তাহলে আমাদের জানা আছে এইটা মাইনাস এইচটি ইকুয়াল টু ডেল্টা এইচ। আমরা এখানে লিখতে পারি, জানা আছে যে। তাহলে এইটার মান বসাবো 7882 কিলো জুল, এইচ এর মান বসাবো 4y প্লাস 5568 কিলো জুল। অবশ্যই ব্র্যাকেট দিব, ব্র্যাকেট না দিয়ে লিখতে ভুলের চান্স আছে। সমান সমান দিয়ে আমরা লিখবো -914 কিলো জুল। এখানে সমান সমানটা ভালো মতো দেখা যাচ্ছে না। তাহলে এখানে আমরা মানে ইকুয়াল সাইনটা দিব, তাহলে 7182 মাইনাস কিলো জুল বস্তার থেকে কেটে দিব। ঠিক আছে? কিলো জুল বস্তার থেকে কেটে দিতেছি। তাহলে 3 নাম্বার লাইনে এখানে ডান দিকে কিলো জুল আছে, কিলো জুলটা কিন্তু এটা এখানে হবে না, কাটাকাটি চলে গেছে। তাহলে 7182 মাইনাস 4y প্লাস 5568, সেখান থেকে পাচ্ছ -914। তাহলে 3 নাম্বার লাইনে কিলো জুল দিবা। তাহলে সেখান থেকে তুমি পাচ্ছ, যদি ক্যালকুলেশন করো, 4y ইকুয়াল টু 7182 মাইনাস 5568 প্লাস 914। তাহলে 4y এর মান আসতেছে 2528। তাহলে y এর মান আসতেছে কত? 2528 / 4 732। ঠিক আছে? তার মানে কি এন ডাবল বন্ড বন্ধন শক্তির মান কত কিলো জুল পার মোল? কত কিলো জুল পার মোল এন ডাবল বন্ড বন্ধন শক্তির মান বলো। কয় ছিল? y এর মান কত পেলাম? 632। বলো বলো বলো। 632। তাহলে বলো এন ডাবল বন্ড বন্ধন শক্তির মান কত কিলো জুল পার মোল? 632 কিলো। হ্যাঁ, কিলো জুল পার মোল। এই যে দেখো, তুমি কিন্তু একক সহ ধরে নিচ্ছিলা। ঠিক আছে? তাইলে আমি যে জিনিসগুলো বললাম, মানে অঙ্ক করার টেকনিকটা, সেটা তোমাদের কাছে স্পষ্ট নাকি কোনো ঝামেলা এখনো ফিল করতেছো? তুমি ঠিক হতে পারো যে গাঠনিক সংখ্যা লেখাটা তার মধ্যে ঝামেলা না, ওই ঝামেলা না, মানে টেকনিক বুঝতে পারছো কিনা। গাঠনিক সংখ্যা লেখার ব্যাপারটা তোমার একসময় খুব তাড়াতাড়ি আমি করে দেওয়ার, মানে ওই জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার ব্যবস্থা করছি, সেটা নিয়ে সমস্যা না। এখন তুমি বাদ বাকি অংশ বুঝতে পারছো কিনা বলো। ইয়েস স্যার। তাইলে এখন আমি পিডিএফটা আমি দিব হচ্ছে, আমি আজকে রাত্র 12টার মধ্যে আমি দিয়ে দিব পিডিএফ। এখন যদি দেখো, স্যার রিকোয়েস্ট পাঠিয়েছি। মানে রাত মোটামুটি 12টা পর্যন্ত কে যাবো, তাইলে তাহলে আর তাসিম, তুমি কি রাত্র 12টা পর্যন্ত মোটামুটি যাবো? আমি জাগি। না স্যার, এতটা জাগি না। নাবিক দেখবো যে 12টার মধ্যে আমি দিচ্ছি না, একটা জায়গায় তাহলে মনে করবো আমি ভুলে গেছি, তাহলে আমাকে একটা দিও, নক দিও। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে নাবিক যাবে না? হ্যাঁ স্যার।
তা অনেকে তো হ্যাঁ স্যার তাহলে যে যা করছে তার অনেকেই মধ্যে যায়। একজন, আর যদি 12টার মধ্যে না দিই, হ্যাঁ তাহলে তোমাদের মধ্যে কেউ একজন আমাকে একটু নক দিবা, তোমাদের গ্রুপে একটু নক দিও যে স্যার ওইটা পিডিএফটা দেওয়ার কথা ছিল এখনো যেতে পারেনি, কারণ আমার অনেক কাজ এখানে আছে, আমি খাইনি এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে ওইটা আমি 12টার মধ্যে দিয়ে দিব, 12টার মধ্যে দিয়ে দিলে তাহলে তুমি মনে করো কালকে থেকে মোটামুটি ভাবে চেষ্টা করো যে তুলে নেওয়া। আর আমি ক্লাসটা নিব হচ্ছে বুধ বৃহস্পতি আর শুক্র, সামনে ক্লাস নেবে কি কি বার? বুধ বৃহস্পতি আর শুক্র। হ্যাঁ, বুধ বৃহস্পতি আর শুক্র ক্লাস নিব। তাহলে স্যার এই টাইমে পরশুদিন